আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে টপিকটা বেছে নেওয়া হয়েছে তা হচ্ছে ইন্ট্রোডাকশন টু, মানে হচ্ছে পরিচিতি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, সরল, মিশ্র এবং যৌগিক সেন্টেন্স বাক্য। আজকের যে টপিকটা আলোচিত হবে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপর এবং সেগুলোর পরিচিতি নিয়ে। তোমরা লক্ষ্য করো, আমি প্রথমে লিখেছি গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। মানে হলো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স ইজ ডিভাইডেড, সেন্টেন্সকে ভাগ করা হয় ইন্টু 3 টাইপস, 3 ভাগে। তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 1 নাম্বার সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। বাংলায় বলা হয় সিম্পল সেন্টেন্সকে সরল বাক্য। আর কমপ্লেক্স সেন্টেন্স, যেটা বাংলায় বলা হয় মিশ্র অথবা জটিল বাক্য। তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে যৌগিক বাক্য। তো বাংলাটা যেহেতু আমরা করে করে ইংলিশটা শিখছি, সুতরাং বাংলাটাও প্রচুর ইম্পর্টেন্ট আমাদের কাছে জানার। আর তোমরা এখানেও 1 ঢিলা 2 পাখি মারতে পারবা, কারণ হচ্ছে বাংলার যে টপিকটা রয়েছে বাক্যের গঠন অনুসারে বাক্যের ভাগ, সেটা ইংলিশের টপিকের সাথে প্রচুর মিল রাখে। সুতরাং ইংলিশটা তুমি যদি ভালো করে শিখতে পারো, বাংলাটাও তোমাদের এগুলো ইজিলি হয়ে যাবে। তো আশা করি তোমরা সেটাই করবা। ওকে, আমরা এখন এই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এদের তৈরির যে রহস্য, কীভাবে তৈরি হয়েছে সেগুলো বিষয় নিয়ে জানবো। এবং এদের পেছনে যে বড় একটা অংশীদারিত্ব রয়েছে ক্লজের বা বাক্যাংশের, মানে এগুলো তৈরি করার পেছনে বাক্যাংশের প্রচুর ভূমিকা রয়েছে এবং সে সম্পর্কিত বিষয় আমাদের এখন জানা লাগবে এবং জানতে হবে। আমরা চলে যাচ্ছি সেই টপিকে। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে সিম্পল সেন্টেন্স কীভাবে তৈরি হয়েছে। সিম্পল সেন্টেন্স যেভাবে তৈরি হয় বা হয়েছে এরকমটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যেটা দেখতে পাই সেখানে অবশ্যই যেটার উপস্থিতি বিদ্যমান থাকে সেটা হচ্ছে একটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপস্থিতি। দেখো, প্রেজেন্স, উপস্থিতি অফ অনলি, শুধুমাত্র ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংক্ষিপ্ত রূপ আইএনডি ডট দিয়ে লিখেছি, এটা মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তোমরা ধরে নিবা। তাহলে শুধুমাত্র একটা স্বাধীন বাক্যাংশ নিয়ে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়। যদি এরকমটা হয় যে, দেখো লক্ষ্য করো, আমি এক্সাম্পল একটা দিচ্ছি, আই অ্যাম এ স্টুডেন্ট। তো লক্ষ্য করো এখানে সাবজেক্ট একটা আছে, ফাইনাইট ভার্ব একটা আছে। সুতরাং আমাদের ক্লোজ হওয়ার শর্তে কী কী ছিল, কী কী থাকা দরকার ছিল একটা ক্লোজ হলে? সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই দুইটা ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট ছিল একটা ক্লজ হওয়ার জন্য, দুইটা প্রয়োজনীয় বিষয় ছিল একটা ক্লজ হওয়ার জন্য। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? যেগুলো নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করতে পারে অন্যদের সাহায্য ছাড়াই। তো যাক দেখো এখানে লক্ষ্য করো, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, নিজেই কিন্তু নিজের অর্থ প্রকাশ করতে পারছে, পাশাপাশি এখানে সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। এবং যেহেতু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে একাকী এর সাথে, তো তাহলে এটাকে বলা চলে এখন বর্তমান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো, এটা যে সেন্টেন্সে পরিণত হয়েছে, অ্যাকচুয়ালি আমরা ক্লজের কথা বলছিলাম, কিন্তু এখন সেন্টেন্সের বিষয়ে একটু লক্ষ্য রাখো। আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কিন্তু একটা সেন্টেন্স। সুতরাং এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে যদি সেন্টেন্স হয়, সেটাকে সিম্পল সেন্টেন্স বলা হবে। মানে আই অ্যাম এ স্টুডেন্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর চলে আসো কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, যেখানে কি আছে, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস, এটা যোগ, হ্যাঁ, মানে এটা অ্যাডিশন করতে হবে, পাশাপাশি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন বাক্যাংশ আর একটা অধীন বাক্যাংশের যখন সংমিশ্রণ ঘটবে, সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আত্মপ্রকাশ করবে। লক্ষ্য রাখো, এইটার একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো ইফ ইউ গো, যদি তুমি যাও, আই শ্যাল কাম, আমি আসবো। আচ্ছা, আই শ্যাল কাম এই সেন্টেন্সটাকে তুমি যদি আলাদা করে লেখো, সুন্দর করে অর্থ প্রকাশ করতে পারবে, ঠিক আছে? আবার ইফ ইউ গো, যদি তুমি যাও বলে আর কিছু বলছো না, মানে কি পুরোটাই এটার উপর ডিপেন্ড করছে। আর লক্ষ্য করো, ইফ ইউ গো, এখানে একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ, কিন্তু ডিপেন্ড করছে যেহেতু এই সেন্টেন্সটার উপর, তাহলে এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই শ্যাল কাম, আমি আসবো, এটা যদি আলাদা আলাদা করেও তুমি লেখো, তাহলে সুন্দর করে অর্থ প্রকাশ করতে পারবে। সুতরাং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে যে সেন্টেন্স তৈরি হয়, সেটা আমরা কি জানলাম? কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা প্রথমে লিখেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর পরে ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এই সেন্টেন্সে দেখো প্রথমে ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা কিন্তু কোনো ম্যাটার করে না, এটা জাস্ট আমরা যদি হালকা একটু এটাকে অন্যভাবে লেখার চেষ্টা করি, তাহলে এই সূত্র অনুযায়ী পড়ে যাবে। দেখো, আই শ্যাল কাম, আমি আসবো,
ইফ ইউ গো, যদি তুমি যাও। একই সেন্টেন্সের অর্থ, এটাকে জাস্ট হালকা একটু মডিফাই করে লিখলাম। কিন্তু যখন তুমি প্রথমে ইফ দিয়ে লিখেছো এখানে কমা দিতে হয়েছে, আর যখন ইফ দিয়ে স্টার্ট তুমি করো নাই তখন এইখানে দেখো ইফটা মাঝখানে বসে গেছে এবং এখানে কোনো কমার প্রয়োজন হয় নাই। এটাই ডিফারেন্স। তুমি একটা সেন্টেন্সকে এভাবে চাইলে এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, ওই একই অবস্থা। তো আশা করি তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এবার কম্পাউন্ড সেন্টেন্সে চলে আসো। কম্পাউন্ড সেন্টেন্সে কী বলা হয়েছে লক্ষ্য করো তো, অ্যাডিশন অফ মোর দ্যান ওয়ান সিমিলার ক্লজ। অ্যাডিশন মানে যোগফল, অফ মোর দ্যান ওয়ান একের বেশি, সিমিলার ক্লজ মানে কি সমজাতীয় বাক্যাংশের, মানে একের বেশি সমজাতীয় বাক্যাংশের উপস্থিতি যেখানে থাকবে সেটাকে যে সেন্টেন্সে ব্যাখ্যা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো এবার লক্ষ্য করো কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। অ্যাকচুয়ালি এটা দেওয়া হলো, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের। এখন কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাচ্ছি। দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পাশাপাশি এককভাবে যদি এটা লেখা হয় তাহলে সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তারপর হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। দেখো এটাও কিন্তু এককভাবে লেখা যায়, সেন্টেন্স হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি চাচ্ছি এই দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সমজাতীয় ক্লজ, দুইটাকে যুক্ত করব। কি বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের শর্তে, অ্যাডিশন, যুক্তকরণ বা যোগফল, হ্যাঁ, বা সংমিশ্রণ অফ মোর দ্যান ওয়ান সিমিলার ক্লজ, একের বেশি একই জাতীয় ক্লজের উপস্থিতিতে তৈরি হবে এটা, যেখানে এই রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে। লক্ষ্য করো, আই এম স্টুডেন্ট, আমি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম, অ্যান্ড হি ইজ এ টিচার। তো এখন সমজাতীয় ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, অ্যান্ড দিয়ে যুক্ত করে নতুন যে সেন্টেন্স হিসেবে যেভাবে আত্মপ্রকাশ করছে সেটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর লক্ষ্য করো এখানে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখন আমরা এটা একটু অ্যানালাইজ করে দেখবো কোন সেন্টেন্সের মধ্যে এগুলো পড়তে পারে। এখানে দেখো হি হ্যাজ এ ফ্রেন্ড, এই যে হি একটা সাবজেক্ট রয়েছে, তো তারপর হ্যাজ একটা ফাইনাইট ভার্ব রয়েছে এবং এটা একা একটা সেন্টেন্স হিসেবে আত্মপ্রকাশ করছে। এটা যেহেতু একা একটা সেন্টেন্স হিসেবে আত্মপ্রকাশ করছে, এটা কিন্তু ক্লজ ছিল এবং সেই ক্লজের নাম ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন সেন্টেন্স হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে মানে কি, এটা সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো, এখন আমরা একটু অ্যানালাইজ করি বিষয়টাকে। তো এইখানে এই যে সেন্টেন্সটা লেখা হয়েছে এখানে কি কি আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর এইটা কিন্তু এককভাবে একটা সেন্টেন্স হিসেবে সুন্দর করে অর্থ প্রকাশ করতে পারছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। তো যাই হোক, তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি এককভাবে সুন্দর করে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে তাহলে সেটাকে কি কোন সেন্টেন্স হিসেবে একা দেওয়া যায়, সিম্পল সেন্টেন্স। তোমরা কিন্তু ক্লজ আর সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা পার্থক্য আছে সেটাকে মনে করো না যে এক, তাদের কিন্তু অবশ্যই পার্থক্য আছে। এটা ক্লজ বলছি, আর সিম্পল সেন্টেন্স হিসেবে আত্মপ্রকাশ কখন করবে একটা ক্লজ, যখন সেটা এককভাবে সুন্দর করে অর্থ প্রকাশ করার সক্ষমতা রাখবে তখন। যাক, এটা একটা সিম্পল সেন্টেন্স। মানে হচ্ছে ক্লজ দিয়েই সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্স দিয়ে কিন্তু ক্লজ তৈরি হয় না, বিষয়টা এরকম। তো অলদো, যদিও হি ইজ ইল, সে হয় অসুস্থ, বা যদিও সে অসুস্থ বলে আর কিছু বলছো না, মানে কি পুরোটাই ডিপেন্ড করছে এটার উপর, পরবর্তী সেন্টেন্সের উপর। তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ডিপ ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তুমি এটাকে আলাদা করে লেখো, তারপরে সুন্দর করে অর্থ প্রকাশ করতে পারবে। হি ক্যান গো, সে যেতে পারে। কিন্তু এটাকে যদি আলাদা করে তুমি লিখতে চাও তাহলে কিন্তু সুন্দর করে অর্থ প্রকাশ করতে পারবে না। দেখো, যদিও সে অসুস্থ বলে আর কিছু বলছো না, মানে কি একটা আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে শ্রোতার মাঝে যে তারপর কিছু একটা হওয়া উচিত। তো যাই হোক, ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর উপস্থিতি নিয়ে যে সেন্টেন্স এর উদ্ভাবন ঘটে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংমিশ্রণ রয়েছে। তারপর লক্ষ্য করো, হি হ্যাজ এ পেন, এই যে এই সেন্টেন্সটা সুন্দর করে এককভাবে অর্থ প্রকাশ করছিল, পাশাপাশি শি হ্যাজ এ বুক, তার একটি বই আছে, এটাও কিন্তু এটার মতো সিমিলার একটা সেন্টেন্স। তাহলে সিমিলার সেন্টেন্স যদি কোনো কনজাংশন, অ্যান্ড ওর বাট এগুলো দ্বারা যুক্ত হয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করার প্রসেস পায় বা একটা সক্ষমতা পায়, তাকে কি বলা হয়, কম্পাউন্ড সেন্টেন্স। মানে নিচেরটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্স। এই হচ্ছে আজকের সম্যক আলোচনা, যেটা ক্লজ দিয়ে তৈরি বিভিন্ন সেন্টেন্সের পরিচিতি সম্পর্কে ছিল। তো নেক্সট ক্লাসে এদের বিভিন্ন ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করা হবে। নেক্সট ক্লাসটা প্রচুর ইম্পর্ট্যান্ট আর হচ্ছে ইন্টারেস্টিং, তোমরা ভালো করে খেয়াল করবা নেক্সট ক্লাসের জন্য।
আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এই করোনা প্যান্ডেমিকে সবাই সবার জন্য দোয়া করো যাতে সবাই সুস্থ থাকতে পারে। ওকে, বাই।